রেখার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। সে প্রেগনেন্ট মিপ্তা কি করে জানলো? মিপ্তা বিছানায় উঠে রেখার গালের কাছে এসে ফিস ফিস করে বলল, কি গো সতীন, কি ভাবছো? এসব আমি কি করে জানলাম? জানি গো জানি, আরো অনেক খবর জানি আমি। আস্তে আস্তে তোমরাও জানবে। যা আমি জানি কিন্তু তোমরা জানো না বলে অট্ট হাসিতে হেসে উঠল মিপ্তা। আর শোনো, আমি ঘটাতে থাকবো, বেশ সুন্দর আর বড়ও আছে। তুমি তো প্রেগনেন্ট, বড়ের সাথে তার প্রবেশ করতে পারবে না, তাই বড় ঘর দিয়ে তুমি কি করবে? এই মেয়ের অসহ্য মার্কা কথা আর নিতে পারছে না রেখা, তাই এক প্রকার বাধ্য হয়ে চলে গেল রুম থেকে। রাহাত দরকারি কাজের অজুহাতে বাড়ি থেকে বের হলো, হাঁপ ছেড়ে বাঁচলো যেন। এতক্ষণ মনে হচ্ছিল জমির হাতে আছে সে। এমন মেয়ে বিয়ে করেছে সে ভাবতে গা শিউরে ওঠে। তবু মনে মনে খুশি এত সুন্দর একটা কচি মেয়েকে বিয়ে করতে পেরেছে বলে। শফিক গান গাইতে গাইতে ঘরে ঢুকতে দেখলো মরিয়ম বেগম মুখ কুমড়া করে বসে আছে। আহ্লাদের সুরে বলল, কি গো গিন্নি, মুখ অমন গুমরা কেন? বাড়ির খবর কি কিছু জানো? আজও তো গায়ে বাতাস লাগাতে ব্যস্ত। কেন, কি হলো? ভাই বিয়ে করে নিয়ে এসেছে। মরিয়মের কথায় কোনো ভ্রুক্ষে দেখা গেল না শফিকের মাঝে। বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এ আর নতুন কি? টাকা আছে, বিয়ে করেছে, তাতে সমস্যা কি? মরিয়ম তার দিকে আরো একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, বিয়ে একটা না 10টা করতে পারতো, তাতে তো আমাদের সমস্যা ছিল না। কিন্তু মেয়ে তো নয়, যেন জ্বলন্ত আগুনের খণ্ড। বাড়িতে আসতে না আসতে সকলের মুখে মুখে কথা বলছে, আমার না মেয়েটাকে সুবিধার লাগছে না। অল্প বয়সী মেয়ে, তার উপর সুন্দরী, ভাইয়ের মতো বয়সে বড় এমন ছেলেকে বিয়ে কেন করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। মরিয়মের কথায় শফিক ফিস করে হেসে উঠল। আরে এসব দেমাকে থাকবে নাকি? হাতের তুড়ি মেরে শেষ করে দেব, মনে মনে বলল। একবার ফাঁকা বাসায় পেলে এমন দেমাক 10 মিনিটই শেষ করে দেব আমি। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো মিপ্তা। পরনে তার লাল শাড়ি, বুকের অংশে আঁচলটা ঠিক মতো থাকলেও পেটের দিকটা কিছু অংশ বের করা, দুধে আলতা গায়ের রং। লাল শাড়ি লাল চুড়িতে আসমানের পরীর মতো লাগছে মিপ্তাকে। লাল শাড়ির ফাঁকে ধবধবে সাদা পেট শফিকের দৃষ্টি পড়েছে। আরো বেশি খানিকক্ষণ আগেই কথা বলার ভাষা তার নেই। এত সুন্দর মেয়ে কিনা বিয়ে করে নিয়েছে রাহাত। বিয়েটা রাহাত করলে ভোগ তো আমিই করব। ভাবতে ভেতরে শান্তি লাগছে শফিকে। তার এইসব ভাবনার মাঝে কানে আসলো, কি গো ননদি, জামাই নিয়ে বসে থাকলে চলবে নাকি? রাতের রান্নাটা করো দেখি তো আজ। আমি রান্না করব মানে? তো কে করবে? এমন সময় ঘরে প্রবেশ করলো রুনা বেগম। কর্কশ গলায় বলল, সবসময় যে করে সে করবে, বাড়ির বউরা রান্না করে জানো না নাকি? এতদিন এক বউ রান্না করে এসেছে, এখন থেকে দুজনে মিলে রান্না করবে তোমরা। বাড়িতে দুটা বউ থাকতে আমার মেয়ে রান্না করতে যাবে কেন? শাশুড়ির কথাটা যেন জোকস। খুব মজা পেয়েছে মিপ্তা, তাই ফিস করে হেসে দিল। বড় বউয়ের মন শরীর দুটাই খারাপ। আমি সতীন হয়তো আর তাকে এই অবস্থায় রান্না করে পাঠাতে পারি না। আর আমি তো নতুন বউ, এসেছি বাড়িতে সবাইকে চিনবো জানবো, কম করে 3-15 সময় তো লাগবেই, তাই না গো জামাই বাবু? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। শফিককে মিপ্তার কথা শির মিলাতে দেখে মরিয়ম গরম চোখে তার দিকে তাকালো। রুনা বলল, বড় বউয়ের শরীর খারাপ কেন? কি হয়েছে তার আবার? হয়নি, হবে। আপনাদের বড় বউ অন্তঃসত্ত্বা, বাবু হবে তার। সকলেই অবাক হলো। রেখার বাচ্চা পেটে কয় কেউ তো জানে না, কাউকে তো বলেনি সে। সকলে অবাক হতে দেখে মিপ্তা শোনালো, এত অবাক হওয়ার কিছু নেই। আজ সকালে সে জেনেছে, তারপর বাড়িতে এইসব হলো, বলার সুযোগ হয়তো পায়নি। তা তুমি কি করে জানলে যে খবর কেউ জানে না? আমি জানলাম, বাতাস থেকে ভেসে এসেছে কানে। বাতাসে বলছে আমায়। মিপ্তা গালে আঙুল দিয়ে ভঙ্গি করে বলল। মিপ্তার এসব কথায় গা জ্বলে যাচ্ছে রুনা বেগমের। রাগে গজগজ করতে করতে সে বের হয়ে গেল সত্যি খবর জানতে। ও ননদি, যাও রান্নাটা বসিয়ে দাও, এই ফাঁকে আমি জামাইবাবুর সাথে একটু আলাপ করিনি। এই যেন মেঘ না চাইতে বৃষ্টি পেল শফিক। তাই মরিয়মকে বলল, করো না একবেলা রান্না। এ আর এমন কি? আর আমিও তো কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো। যাও যাও বলে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল মরিয়মকে। শফিক ভাবভঙ্গি দেখে মনে মনে খুশি হলো মিপ্তা। বসো বসো, এখানটায় বসো। মিপ্তাকে খাটে জায়গা দেখিয়ে বলছে শফিক। মিপ্তাও বসে গেল। তা কোন বাড়ির মেয়ে গো তুমি? বাড়ি ঘর দেখে কি হবে, মাইয়া মানুষের রূপ থাকলে যেন যায়, যে এখানে নতুন করে ঘর বাড়ি হয়া যায় জানেন না বলেই মিপ্তা চলে গেল। শফিক লক্ষণীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। রেখা মন খারাপ করে ছাদে চিরকোঠার রুমটায় বসেছিল।
মিপ্তা আলতার কোটা হাতে নিয়ে গুনগুনিয়ে গান গেয়ে গিয়ে উপরে উঠছে। লাল শাড়ি, লাল চুড়ি, সাথে আলতা না হলে যেন জমছেই না। তার উপর মিপ্তা সাধ্য বিয়ে হওয়া নতুন বউ, তার গায়ে আলতা থাকবে না তা কি করে হয়? ছাদে বসে চিলকোঠার লাইটের আবছা আলোতে পায়ে আলতা লাগাচ্ছে সে। এমন সময় রুনা আসলো, সরাসরি রেখার কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি নাকি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। তাহলে এই সন্ধ্যায় এখানে কেন? পোয়াতি বউদের অনেক বেশি শুনে চলতে হয় জানো না নাকি? মা কিছু শেখায়নি? রেখা মাথা নিচু করে শাশুড়ির ধমকানি শুনছিল। তখনই একটু দূর থেকে মিপ্তার গলা ফাটিয়ে বলল, সব কিছু মাসি খালি শাশুড়িকে শেখাবে? তা বলি কি শাশুড়ি, আমার না আপনার কাছ থেকে কিছু শেখার ছিল। এই প্রথম মিপ্তার একটা উত্তর ভালো লেগেছে রেখার। সঠিক জায়গায় সঠিক উত্তরটা তার হয়ে মিপ্তা দিয়েছে। অন্যদিকে রুনা বেগম বিরক্তের কপাল কুঁচকে বলল, তোমার না বলছি বেয়াদবের মতো শাশুড়ি না রাখতে? আর কি শেখার আছে তোমার আবার? মিপ্তা আলতাটা রেখে উঠে শাশুড়ির কাছে আসলো। ফিস করে বলল, আমি তো হট করে বিয়ে করে নিয়েছি, আর বয়সও অল্প। বাসর রাত সম্পর্কে না আমার তেমন ধারণা নেই, জানা হয়নি কারো কাছ থেকে কিছু। একটু শিখিয়ে দেবেন শাশুড়ি, কিভাবে কি করতে হয়? বলি মুখে লজ্জা একটা ভাব ফুটিয়ে তুলল সে। রুনা কপালে হাত নিয়ে নিল। ছি ছি, এই মেয়ে না আর অন্য কিছু? নির্লজ্জ কোথাকার, নিজের বরের মায়ের কাছে কিনা বাসর রাতের কথা জানতে চায়। এর মতো মেয়ে জীবনও আমি আর একটাও দেখিনি। বলতে বলতে রুনা চলে গেল। শাশুড়িকে ঘায়েল করতে পেরে আনন্দিত মিপ্তা। রেখা আর মিপ্তার ছাদ থেকে নামতে যাবে, তখনই পাশের বাড়ির বারান্দা থেকে একটা ছেলে জোরে শীষ বাজিয়ে উঠল। মিপ্তা রেখা জোরে সে শব্দ শুনে ওইদিকে তাকালো। ছেলেটার মুখ অস্পষ্ট, লাইট বন্ধ থাকার চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা গেল কোনো এক পুরুষ সেখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি গো সতীন, কি ডাকে শীষ বাজিয়ে? নাগর নাকি কোনো ডাকছে তোমায়? বলে হাসতে হাসতে মিপ্তা চলে রেখাকে রেখে রেখার আগেই সেখান থেকে। রেখা তো তাজ্জব বনে দাঁড়িয়ে আছে। পাগল নাকি এই মেয়ে? কি বলে এগুলো?